বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে তোমাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হানিফ, প্রভাষক হিসেব বিজ্ঞান বিভাগ, আব্দুল ওহাব ডিগ্রি কলেজ, খিলপাড়া, চাটখিল, নোয়াখালী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের অনলাইন ক্লাসের বিষয় হিসেব বিজ্ঞান প্রথম পত্র, শ্রেণী একাদশ ও দ্বাদশ, অধ্যায় তৃতীয় তথা ব্যাংক জমার সমন্বয় বিবরণী। এই পাঠ শেষে শিক্ষার্থীরা ব্যাংক জমার সমন্বয় বিবরণী কী তা বলতে পারবে, অনাদায়ী চেকের পরিমাণ নির্ণয় করতে পারবে, ব্যাংক জমার সমন্বয় বিবরণী প্রস্তুত করতে পারবে, নগদান বহির্ভূত লেনদেনের জাবেদা প্রস্তুত করতে পারবে। তো প্রথমে আমরা আসি ব্যাংক জমার সমন্বয় বিবরণী কী তা নিয়ে। কোনো নির্দিষ্ট সময় শেষে নির্দিষ্ট একটি দিনে একজন ব্যক্তি বা প্রতিষ্ঠান তার নগদান বইয়ের ব্যাংক ঘরের উদ্বৃত্ত এবং পাস বইয়ের উদ্বৃত্তের গড়মিলের প্রকৃত কারণ দর্শিয়ে উদ্বৃত্তদ্বয়ের মধ্যে সমন্বয় সাধনের জন্য যে বিবৃতি প্রস্তুত করে তাকে ব্যাংক জমার সমন্বয় বিবরণী বলে। তো এবার আসি যে আমরা নগদান বই এবং পাস বইয়ের উদ্বৃত্তের মধ্যে গড়মিলের কারণ, কেন নগদান বই এবং পাস বইয়ের উদ্বৃত্ত সমান হয় না। এক নম্বরে আছে প্রাপক চেক ব্যাংকে উপস্থাপন না করায়। আমরা পরিশোধের জন্য পাওনাদারকে চেক ইস্যু করেছি, অথচ তারা ব্যাংকে চেকটা এখনও উপস্থাপন করেনি, ফলে ব্যাংকে আমার জমার পরিমাণ বেশি রয়ে যায়। তারপরে 2 নম্বরে হতে পারে চেক বা বিলের টাকা আদায় না হওয়া। আমরা আদায়ের জন্য ব্যাংকে চেক জমা দেওয়া হয়েছে, যে চেকের টাকা বা বিলের টাকা ব্যাংক এখনও আদায় করতে পারেনি। তারপর হলো ব্যাংক কর্তৃক সরাসরি টাকা আদায়। ব্যাংক যদি দেনাদার বা অন্য কারো থেকে বা অন্য কোনো উৎস থেকে সরাসরি কোনো টাকা আদায় করে, যেটা নগদান বইতে লেখা হয় না, ফলে ব্যাংকে টাকা বৃদ্ধি পায়, নগদান বইতে বৃদ্ধি পায় না। তারপর হলো ব্যাংক কর্তৃক জমাকৃত সুদ। ব্যাংক আমানতকারীর হিসেবে যে সুদ জমা করে তা যদি আমানতকারী তার হিসেবে না লেখে, তাহলে দেখা যাবে যে ব্যাংকে জমা টাকার পরিমাণ বেড়ে যায়, কিন্তু নগদান বই বা আমানতকারীর হিসেবে টাকার পরিমাণ বাড়ে না। তারপরে হইতে পারে ব্যাংক কর্তৃক চার্জ কর্তন। ব্যাংক আমানতকারীর হিসেবের যে কোনো চার্জ কর্তন যদি সরাসরি করে, যেটা আমানতকারী জানে না, তাহলে ব্যাংক থেকে টাকা কমে যায়। তারপরে হচ্ছে ব্যাংকে বাটাকৃত বিলের প্রত্যাখ্যান। আমরা ব্যাংকের নিকট বিল বাট্টা করে জমা দেই, এই বিল যদি প্রত্যাখ্যান হয়, ব্যাংক যদি এই বিলের টাকা আদায় করতে না পারে, তাহলে ব্যাংক আমানতকারীর হিসাব থেকে টাকার পরিমাণ কমিয়ে দেয়। তো আমরা সংক্ষিপ্তভাবে একটু আলোচনা করলাম ব্যাংক জমার সমন্বয় বিবরণী কী, আর নগদান বই এবং পাস বইয়ের উদ্বৃত্ত হলে গড়মিলের কারণ কী। আমরা আজকে এই অধ্যায় থেকে একটি অঙ্ক করব। তো আমি প্রশ্নটা পড়তেছি, তোমরা খেয়াল করো। মিস্টার মাসুদ হাসানের 2013 সালের 31শে ডিসেম্বর তারিখে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত 10,500 টাকা, যা ব্যাংক হিসাব বিবরণীর জেরের সাথে মিল নেই। গড়মিলের নিম্নোক্ত কারণগুলো পাওয়া যায়। 1 নম্বর, পাওনাদারের বরাবরে ইস্যুকৃত মোট 16,000 টাকার চেকের মধ্যে 5,000 টাকার চেক 31শে ডিসেম্বর পর্যন্ত ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়েছে। অর্থাৎ পরিশোধের জন্য পাওনাদারকে মোট 16,000 টাকার চেক ইস্যু করা হয়েছে, তার মধ্যে ব্যাংক পরিশোধ করেছে 5,000 টাকা, অর্থাৎ ব্যাংকে এখনও 11,000 টাকা বেশি জমা রয়ে গেছে। 2 নম্বরে আছে ব্যাংক কর্তৃক দেনাদারের নিকট থেকে সরাসরি আদায় 1,500 টাকা, যা নগদান বইতে লেখা হয়নি। ব্যাংক দেনাদারের নিকট থেকে সরাসরি 1,500 টাকা আদায় করেছে, যা নগদান বইতে লেখা হয়নি,
ফলে দেখা গেছে যে ব্যাংকে 1500 টাকা জমার পরিমাণ বেড়ে গেছে। 3 নম্বরে আছে 3000 টাকার একখানা প্রদবিল ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়েছে, যা নগদান বইতে লেখা হয়নি। ফলে দেখা গেছে যে ব্যাংক থেকে টাকাটা কমে গেছে, কিন্তু নগদান বই থেকে টাকাটা কমে নাই। এরপরে আছে দেনাদারের নিকট থেকে প্রাপ্য মোট 20,000 টাকা চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে। ব্যাংক তার মধ্যে 10,000 টাকা চেক আদায় করেছে, যা নগদানভুক্ত হয়নি। এরপরে আছে ব্যাংক সুদ 50 টাকা এবং ব্যাংক চার্জ 40 টাকা, যা নগদান বইতে লেখা হয়নি। অর্থাৎ ব্যাংক সুদ বাবদ 50 টাকা হিসেবে জমা করেছে এবং চার্জ বাবদ 40 টাকা কর্তন করেছে, যেটা নগদান বইতে লেখা হয়নি। ব্যাংক সুদের কারণে ব্যাংক জমার পরিমাণ বেড়ে গেছে, আর ব্যাংক চার্জের কারণে ব্যাংক জমার পরিমাণ কমে গেছে, যেটা নগদান বইতে লেখা হয়নি। এরপরে আছে একজন দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা দান 2,620 টাকা, যা নগদান বইতে লেখা হয়নি। দেনাদার সরাসরি ব্যাংক হিসেবে 2,620 টাকা জমা করেছে, ফলে ব্যাংকে টাকাটা বৃদ্ধি পেয়েছে, কিন্তু নগদান বইতে লেখা হয়নি, ফলে নগদান বইতে টাকাটা বৃদ্ধি পায়নি। এখন আমাদের কাছে প্রশ্ন হলো ক, ট্রানজিটে জমা চেকের পরিমাণ নির্ণয় করো। খতে প্রশ্ন হলো ব্যাংক মিলিকরণ বিবরণী প্রস্তুত করো, অর্থাৎ ব্যাংক জমার সমন্বয় বিবরণী প্রস্তুত করতে বলেছে। গতে প্রশ্ন হলো নগদান বইতে হিসাবভুক্ত হয়নি এমন লেনদেনগুলোর জাবেদা দেখাও, অর্থাৎ যেই লেনদেনগুলো নগদান বইতে আসে নাই সেগুলোর জাবেদা দেখাতে হবে। আজকের যে সমস্যাটা আছে, তো আমরা এটা পড়লাম, এখন আমরা এটার সমাধানে যাচ্ছি। সমাধান ক। কতে আমাদের কাছে প্রশ্ন ছিল ট্রানজিটে জমা চেকের পরিমাণ নির্ণয় করো। তো ট্রানজিটে জমা চেক মানে আমরা চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দিয়েছি, যেটা ব্যাংক এখনও আদায় করতে পারে নাই। তো আমাদের এই সমস্যাটা আছে 4 নম্বরে, যে আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক হলো 20,000 টাকা, তার মধ্যে ব্যাংক আদায় করেছে 10,000 টাকা। 10,000 টাকা বাদ দিলে আমাদের থাকে 10,000 টাকা, আর এই 10,000 টাকা হলো ট্রানজিটে জমার পরিমাণ। তো আমাদের কয়ের উত্তর হলো ট্রানজিটে জমার পরিমাণ 10,000 টাকা। এরপরে খতে আমাদের কাছে প্রশ্ন ছিল মিস্টার মাসুদ হাসানের ব্যাংক জমার সমন্বয় বিবরণী বা ব্যাংক মিলিকরণ বিবরণী প্রস্তুত করো। তো আমরা এখানে গড় করেছি মিস্টার মাসুদ হাসানের ব্যাংক জমার সমন্বয় বিবরণী 2013 সালের 31শে ডিসেম্বর তারিখে প্রস্তুতকৃত। আমাদের প্রশ্নে দেওয়া আছে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা যে 10,500 টাকা, এটা আউটার করে লিখলাম। এটার সাথে আমাদের কিছু এন্ট্রি যোগ হবে, কিছু এন্ট্রি বিয়োগ হবে। যোগ বিয়োগ হওয়ার পর আমাদের ব্যাংক বিবরণী অনুযায়ী যেটা বের হবে। তো প্রথম যোগ হলো আমাদের ইস্যুকৃত চেক পরিশোধিত হয়নি। আমরা চেক ইস্যু করেছি 16,000 টাকা, তার মধ্যে পরিশোধ হয়েছে 5,000 টাকা। তো আর 11,000 টাকা আমাদের ব্যাংকে বেশি রয়েছে। তারপরে হলো 2, যেটা ব্যাংক কর্তৃক সরাসরি আদায়, যেটা নগদান বইতে লেখা হয়নি, এটা 2 নম্বর সমস্যা ছিল। 1,500 টাকা ব্যাংক সরাসরি আদায় করাতে ব্যাংকে টাকার পরিমাণ বেড়ে গেছে। 3 নম্বরে হলো ব্যাংক সুদ যা নগদানভুক্ত হয়নি, এটা 5 নম্বর সমস্যায় আছে। ব্যাংক সুদ দিয়েছে আমাদের, যেটা নগদান বইতে লেখা হয়নি, এরকম হলো 50 টাকা, অর্থাৎ ব্যাংকে 50 টাকা বাড়ছে, কিন্তু নগদান বইতে বাড়ে নাই। দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা দান, যেটা নগদানভুক্ত হয়নি, এটা 6 নম্বর সমস্যাতে ছিল, যেটা 2,620 টাকা। দেনাদার সরাসরি ব্যাংকে জমা দেওয়ার কারণে টাকাটা ব্যাংকে বৃদ্ধি পেয়েছে, কিন্তু নগদান বইতে বৃদ্ধি পায় নাই। তো আমাদের যোগ যে এন্ট্রি 4টা আছে, 4টে এন্ট্রির যোগফল হলো 15,170 টাকা, বিয়োগ যেটা ব্যাংক থেকে টাকাটা কমে গেছে, কিন্তু নগদান বইতে কমে নাই ওগুলা। প্রথম হলো ব্যাংক কর্তৃক প্রদবিল পরিশোধ, যা নগদান বইতে লেখা হয়নি। ব্যাংক সরাসরি প্রদবিল পরিশোধ করছে, যেটা 3 নম্বরে আছে 3,000 টাকা, তার মানে ব্যাংক থেকে টাকাটা কমে গেছে। তারপরে আছে আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত নোট, যেটা আদায় হয়নি। নম্বরে আমাদের টাকা 20,000 টাকা জমা দিয়েছি, ব্যাংক আদায় করেছে 10,000 টাকা, আর আদায় করতে পারে নাই 10,000 টাকা, তার মানে ব্যাংকে 10,000 টাকা কম আছে। সর্বোপরি আমাদের আছে ব্যাংক চার্জ, যেটা 5 নম্বর সমস্যায় আছে,
যেটা নগদানভুক্ত হয়নি, অর্থাৎ ব্যাংক কর্তৃক ব্যাংক চার্জ করতন 40 টাকা। চার্জ কর্তনের ফলে ব্যাংকে জমা টাকার পরিমাণ কমে যাবে। তো আমাদের বিয়োগ মোট যে তিনটে এন্ট্রির যোগফল হলো 13,040 টাকা। তো আমাদের নগদান বই অনুযায়ী জমা 10,500 টাকার সাথে যোগ 15,170 টাকা, যোগের ফলে হবে 25,670 টাকা। সেখান থেকে যদি আমরা বিয়োগ 13,040 টাকা বাদ দিই তাহলে আমাদের থাকবে 12,630 টাকা। তাহলে আমাদের ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমা আমাদের হবে 12,630 টাকা। তো আমাদের ক্ষয়ের উত্তর হলো ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমা 12,630 টাকা। এরপরে ঘতে আমাদের কাছে প্রশ্ন ছিল জনাব মাসুদ হাসানের নগদান বহির্ভূত লেনদেনের জাবেদা দেখাও। নগদানভুক্ত হয় নাই এরকম লেনদেন আমাদের আছে 2 নম্বর সমস্যায়, যেটা দেনাদারের কাছ থেকে ব্যাংক কর্তৃক সরাসরি আদায়, যেটা নগদানভুক্ত হয় নাই। তাহলে আমাদের কি হয়েছে, ব্যাংকে টাকাটা বাড়ছে, লিখছি ব্যাংক হিসাব ডেবিট আর প্রাপ্য হিসাব ক্রেডিট, যেটা 1,500 টাকা। কারণ লিখতে পারি দেনাদারের নিকট থেকে সরাসরি ব্যাংক কর্তৃক আদায়। এরপরে 3 নম্বরে আছে ব্যাংক কর্তৃক প্রদেয় বিল পরিশোধ। ব্যাংক কর্তৃক প্রদেয় বিল পরিশোধ করা হয়েছে, যেটা নগদান বইতে লেখা হয়নি। তাহলে আমাদের প্রদেয় বিল একটা দেনাটা আমাদের কমে যাবে। প্রদেয় বিল হিসাব ডেবিট, অথবা প্রদেয় বিল আমাদের হাতে আসছে এর জন্য প্রদেয় বিল হিসাব ডেবিট 3,000 টাকা। আর যেহেতু ব্যাংক থেকে টাকা কমছে, ব্যাংক হিসাব ক্রেডিট 3,000 টাকা, যেহেতু ব্যাংক কর্তৃক প্রদেয় বিল পরিশোধ। তারপর আমাদের 4 নম্বরে ছিল চেক মারফত দেনাদার থেকে আদায়। দেনাদার থেকে আমরা আদায় করেছি 10,000 টাকা, যেটা নগদান বইতে লেখা হয়নি। সেটা হলো ব্যাংকে টাকা বাড়ছে, ব্যাংক হিসাব ডেবিট আর প্রাপ্য হিসাব ক্রেডিট 10,000 টাকা। এরপরে আছে ব্যাংক কর্তৃক সুদ প্রদান, যেটা নগদান বইতে লেখা হয়নি। তাহলে আমাদের ব্যাংকে টাকা বাড়ছে, ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক সুদ হিসাব ক্রেডিট 50 টাকা। আবার 5 নম্বরে আরেকটাও আছে, যেটা ব্যাংক কর্তৃক ব্যাংক চার্জ কর্তন 40 টাকা। তো ব্যাংক চার্জ একটা খরচ, এই জন্য ব্যাংক চার্জ হিসাব ডেবিট, আর ব্যাংক থেকে টাকাটা কমে গেছে, ব্যাংক হিসাব ক্রেডিট 40 টাকা। সর্বশেষ আছে দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা দান। তাহলে টাকাটা বাড়ছে ব্যাংকে, ব্যাংক হিসাব ডেবিট 2,620 টাকা, আর দেনাদারের কাছ থেকে যেহেতু টাকাটা আদায় হয়েছে সেহেতু প্রাপ্য হিসাব ক্রেডিট 2,620 টাকা। তো আমাদের জাবেদার মোট যোগফল হলো 17,210 টাকা। তো আমাদের গয়ের উত্তর 17,210 টাকা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করছি তোমরা আজকের যে সমস্যাটা নিয়ে আমরা আলোচনা করেছি এটা তোমরা বুঝতে পেরেছো। তোমাদের এইরকম করে আমি বাড়িতে করার জন্য তোমাদের একটা সমস্যা দিচ্ছি, তোমরা এটা বাড়িতে করবা। তো আমাদের আজকের বাড়ির কাজ, আমি প্রশ্নটা পড়তেছি, তোমরা খেয়াল করো। 2019 সালের 31শে মার্চ তারিখে আপন এন্টারপ্রাইজের নগদান বই অনুসারে ব্যাংক জমা 85,200 টাকা, কিন্তু উহা ব্যাংক বিবরণীর উদ্বৃত্তের সাথে মিল নেই। হিসাব বই থেকে নিচের তথ্যগুলো দেওয়া হলো। 1 নম্বরে আছে 35,000 টাকার 5টি চেক এবং 16,000 টাকার একটি প্রাপ্য নোট আদায়ের জন্য 2019 সালের মার্চ মাসে ব্যাংকে জমা দেওয়া হয়েছিল, কিন্তু উহা 2019 সালের এপ্রিল মাসে আদায় হয়। 2 নম্বর হলো 10,000 টাকার একখানা প্রাপ্য নোট 9,800 টাকায় ব্যাংকে বাটাকরণ করা হয়, কিন্তু নগদান বইতে পূর্ণ মূল্যে লিপিবদ্ধ করে। কেন প্রাপ্য নোট ছিল 10,000 টাকা, এটার টাকা ভবিষ্যতে পাওয়া যাবে। তো ব্যাংকের সাথে আমাদের কথা হয়েছে যে 10,000 টাকার আমরা নোটটা জমা দিব, ব্যাংক এই মুহূর্তে আমাদেরকে 9,800 টাকা দিবে, আর 200 টাকা তারা কমিশন কেটে নেবে। আর আমাদের নগদান বইতে আমরা কি করছি, এই 10,000 টাকার নোটই আমরা ব্যাংকে জমা দেখাইছি, কিন্তু বাস্তবিক পক্ষে ব্যাংকে আমার জমা হবে
800 টাকা। তাহলে আমাদের এই 200 টাকা ব্যাংকে কম আছে। এরপরে আছে ব্যাংক কর্তৃক 12,000 টাকার প্রদেয় নোট পরিশোধিত হয়েছে, যা নগদান বইতে লিপিবদ্ধ করা হয় নাই। ব্যাংক কর্তৃক যদি কোনো খরচ পরিশোধিত হয় তাহলে ব্যাংক থেকে টাকাটা কমে যায়। এরপরে আছে খরিদ্দারগণ সরাসরি 17,200 টাকা ব্যাংকে জমা দিয়েছেন, যা নগদান বইতে লিপিবদ্ধ করা হয়নি। খরিদ্দারগণ মানে প্রাপ্য হিসাব বা দেনাদার সরাসরি ব্যাংকে যে টাকা জমা দিয়েছেন, যেটা নগদানভুক্ত হয় না, অর্থাৎ ব্যাংকে টাকাটা বৃদ্ধি পেয়েছে, নগদান বইতে টাকাটা বৃদ্ধি পায়নি। এরপরে হলো 9,000 টাকা চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছিল, যে আদায় হয়েছে, নগদান বইতে লিপিবদ্ধ হয়েছে। তো আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে, আদায় হয়েছে, নগদান বইতে লিপিবদ্ধ হয়েছে, কিন্তু এন্ট্রি এখানে লিখছে, এটার কোনো হিসেবে আমাদের আসবে না। এরপরে আছে 27,000 টাকা 3খানা চেক প্রদেয় হিসাব বরাবর ইস্যু করা হয়েছিল, তার মধ্যে 20,000 টাকা 2খানা চেক পরিশোধিত হয়েছে। আমরা প্রদেয় হিসাবের অনুকূলে আমরা 27,000 টাকা চেক ইস্যু করেছি, আর ব্যাংক পরিশোধ করেছে 20,000 টাকা, অর্থাৎ 7,000 টাকা চেক ব্যাংক এখনও পরিশোধ করে নাই। এই 7,000 টাকা ব্যাংকে বেশি রয়েছে, কিন্তু নগদান বইতে এই 7,000 টাকা কম আছে। সবশেষে আছে ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ 1,000 টাকা এবং ধার্যকৃত কমিশন 550 টাকা 2019 সালের 31 মার্চের মধ্যে নগদান বইতে লিপিবদ্ধ হয় নাই। অর্থাৎ ব্যাংক সুদ মঞ্জুর করছে 1,000 টাকা, অর্থাৎ ব্যাংকে 1,000 টাকা বৃদ্ধি পেয়েছে, সাথে সাথে ব্যাংক কমিশন ধার্য করেছে 550 টাকা, যেটা ব্যাংকে থেকে টাকাটা কমছে। এই দুইটার কোনোটাই আমাদের নগদান বইতে বাড়েও নাই, কমেও নাই। তাই এই দুইটা আমাদের হিসাবভুক্ত করতে হবে। কতে তোমাদের কাছে প্রশ্ন হলো বকেয়া চেকের পরিমাণ নির্ণয় করো, অর্থাৎ আমাদের চেক ইস্যু করেছি, যে চেকের টাকা এখনও পরিশোধ করা হয় নাই, সেটা তোমরা করে দেখাবা। খতে তোমাদের কাছে প্রশ্ন হলো 3, 4 ও 6 নম্বর দফাগুলার জাবেদা দেখালে দাও, যেটা আমানতকারীর বইতে, অর্থাৎ আমানতকারীর বইতে এই যে 3 নম্বর, 4 নম্বর ও 6 নম্বর, এই 3টা দফাগুলার জাবেদা দাখিলা দিবে। এরপর গতে তোমাদের কাছে প্রশ্ন হলো 2019 সালের 31 মার্চ তারিখের জন্য একক জের পদ্ধতিতে ব্যাংক জমার সমন্বয় বিবরণী প্রস্তুত করো, অর্থাৎ একক জের বলতে প্রচলিত পদ্ধতি যেটা আমরা আজকে করেছি, ওই পদ্ধতিতে তোমরা ব্যাংক জমার সমন্বয় বিবরণী প্রস্তুত করবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আজকের ক্লাসের সমস্যাটা বুঝতে পেরেছো। আমরা যে সমস্যাটা তোমাদেরকে বাড়িতে করার জন্য দিয়েছি সেটাও বুঝতে পেরেছো। তোমরা দুইটা সমস্যাই বাড়িতে অনুশীলন করবে। তোমাদের যদি কোনো সমস্যা হয় তোমরা আমার সাথে যোগাযোগ করবে। মাদককে না বলুন। নেশা করার প্রবণতা বহু প্রাচীনকাল থেকে চলে আসলেও সাম্প্রতিককালে এটি ভয়াবহ আকার ধারণ করেছে। মাদকাসক্তি এমন একটি দুর্বার নেশা, যাতে একবার অভ্যস্ত হয়ে পড়লে তা পরিত্যাগ করা অতি দুরূহ। মাদক আসক্ত ব্যক্তি শুধু নিজের ধ্বংসই টেনে আনে না, জাতীয় জীবনকেও এক ভয়াবহ পরিণামের দিকে ঠেলে দেয়। সরকার এর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, আমাদেরকেও সরকারকে সহায়তা করতে হবে। তাই আসো আমরা সবাই মাদককে না বলি এবং সুস্থ সুন্দর জীবন গড়ি। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের অনলাইন ক্লাস এখানেই শেষ করছি। পরবর্তী অনলাইন ক্লাসের জন্য তোমরা সবাই প্রস্তুত থেকো। সেই পর্যন্ত বিদায়। আল্লাহ হাফেজ।